নমস্কার। আমাদের আজকের গল্প ভেজা পায়ের ছাপ। সেদিন বিকেল থেকেই কলকাতার আকাশ কালো হয়েছিল। সন্ধ্যার পর এমন বৃষ্টি নামলো যেন মেঘের পেট ফেটে গেছে। আমি আর আমার বন্ধু শঙ্খ কলেজ স্ট্রিট থেকে ফিরছিলাম। রাস্তা জলে ডুবে গেছে, ট্রাম বন্ধ, বাস অনিশ্চিত। শঙ্খ হঠাৎ বলল, এই বৃষ্টিতে আর কোথায় যাবি? চল তারানাথের কাছে গিয়ে বসি, গল্প শুনে সময় কেটে যাবে। আমি একটু হাসলাম। তুই এখনো সব বিশ্বাস করিস? লোকটা নিছকই গল্পবাজ, পরিবেশ বানিয়ে কথা বলতে জানে। শঙ্খ বলল, তুই না বিশ্বাস করলেই তো মজা। তুই প্রশ্ন করবি আর উনি উত্তর দেবেন। বৃষ্টি ভেঙে আমরা পৌঁছালাম তারানাথের সেই পুরনো ভাড়া করা ঘরে। দরজার কপট আধ খোলা, ভেতরে প্রদীপের হলদে আলো দুলছে। কড়া নাড়তেই ভেতর থেকে গলা এলো, আয়, আজ তোদের কথাই ভাবছিলাম। ভেতরে ঢুকে দেখি তারানাথ তান্ত্রিক মাদুর পেতে বসে আছেন। গায়ে পুরনো ধুতি, কাঁধে চাদর, চুলগুলো এলোমেলো, কিন্তু চোখে অদ্ভুত জ্যোতি। বাইরে বৃষ্টির শব্দ যেন ঘরের ভেতরেও কাঁপন তুলছে। তিনি আমাদের ভিজে অবস্থা দেখে বললেন, বৃষ্টির রাতে মানুষ দুই কারণে তান্ত্রিকের কাছে আসে। এক, পথরুদ্ধ হলে, আর দুই, মনে সংশয় হলে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার মনে কোনো সংশয় নেই, ভূত বলে কিচ্ছু নেই। তারানাথ আমার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, যারা বলে নেই তারা সাধারণত একদিন একদিন দেখে, তবে দেখা আর মানা দুটো আলাদা কথা। শঙ্খ হেসে উঠল। আজ একটা জমাটি গল্প দিন না। তারানাথ তান্ত্রিক খানিকক্ষণ চুপ করে রইলেন। বাইরে বিদ্যুৎ চমকালো। তারপর তিনি ধীরে ধীরে বললেন, তোমরা যখন বিশ্বাস করো না তখন বলি, আমার জীবনে এমন এক ঘটনা রয়েছে যার ব্যাখ্যা আজও আমি পুরো পাইনি। তখন আমার বয়স কম, সাধনা করছি, নানান জায়গায় ঘুরছি। গুরুর নির্দেশে একবার আমি গেছিলাম বীরভূমের এক গ্রামে, শ্মশানের ধারে এক পরিত্যক্ত কুঠিতে। কাজ ছিল অমাবস্যার রাতে এক বিশেষ সাধনা সম্পন্ন করা। আমি বললাম, এই শ্মশান, অমাবস্যা, এইসব শব্দ শুনলেই গা ছমছম করে, কিন্তু এগুলো তো মানসিক প্রভাব। তারানাথ মৃদুস্বরে বললেন, হ্যাঁ, মনই তো আসল ক্ষেত্র, কিন্তু মনকে কে নাড়া দেয় সেটাই প্রশ্ন। তিনি বলতে লাগলেন, কুঠিটা বহুদিনের পরিত্যক্ত ছিল। চারিদিকে বুনো গাছ, পেছনে শ্মশান, সামনে পুকুর। গ্রামবাসীরা বারবার সাবধান করেছিল, রাতে ওখানে কেউ থাকতে পারে না, কিন্তু সাধকের ভয় থাকলে চলে। আমি প্রদীপ জ্বালিয়ে আসন পাতলাম। বাইরে তখন মেঘ জমেছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো। আমরা দুজন নিঃশব্দে শুনছি। বৃষ্টির শব্দ যেন গল্পের সঙ্গে মিশে গেছে। মধ্যরাত্রি প্রায় পেরিয়ে গেছে। তারানাথ বললেন, আমি মন্ত্রে মনস্থির করেছি। হঠাৎ অনুভব করলাম ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠেছে। বাতাসে প্রদীপের শিখা কেঁপে কেঁপে উঠছে। প্রদীপের শিখা একদিকে কেঁপে উঠছে, অথচ জানলা বন্ধ। আমি বললাম, হাওয়ার চাপ। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সম্ভব, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু একটু পর শুনলাম একটা ভেজা পায়ের শব্দ। কেউ যেন বাইরে থেকে দরজার কাছে এসে দাঁড়ালো। শঙ্খ অস্বস্তিতে নড়ে চড়ে বসল। আমি বললাম, শ্মশানের পাশে বৃষ্টি হলে অনেক রকম শব্দ হয়। তারানাথ শান্ত গলায় বললেন, দরজাটা ভেতর থেকে আটকানো ছিল, কিন্তু শব্দটা ঘরের ভেতরেই এগিয়ে এলো। আমি চোখ খুললাম না। গুরু বলেছিলেন, যাই হোক চোখ খোলা যাবে না। হঠাৎ বাইরে এক ঝলক বজ্রপাত হলো। ঘরের ভেতর আলো কেঁপে উঠল। তারপর আমি স্পষ্ট অনুভব করলাম আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে কাঁচা কাদা আর শ্মশানের ছাইয়ের গন্ধ আসছে। ঠান্ডা বাতাস আমার মুখে লাগছে। আমার মন্ত্রে সামান্য বিচ্যুতি হলো। ঠিক তখনই এক নারী কণ্ঠ খুব কাছে ফিসফিস করে বলল, চোখ খোলো। আমার গলা শুকিয়ে গেল, তবু বললাম। মানুষের কল্পনায় শব্দ তৈরি হয়। তারানাথ বললেন, হতে পারে, কিন্তু সেই কণ্ঠস্বর আমার মায়ের গলার মতো ছিল। শঙ্খ কেঁপে উঠল। আপনার মা তো তখন? বহু বছর আগেই প্রয়াত। তারানাথ শান্তভাবে বললেন, আমি জানতাম সাধনার সময় এ ধরনের মায়া আসবে,
কিন্তু সে কণ্ঠ এমন ছিল যেন সত্যিই মা ডাকছে, বলছে এ পথ ছেড়ে দে। আমার বুক কেঁপে উঠল, হাত কাঁপছে, মন্ত্র ভেঙে যেতে বসেছে। বাইরে বৃষ্টি যেন আরো জোরে পড়তে লাগলো। ঠিক তখনই আমার কপালে ঠান্ডা কিছু ছুঁয়ে গেল, যেন ভেজা হাত। আমার চোখ খুলে গেল। আমি অজান্তেই সামনে ঝুঁকে পড়েছি। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে এক নারী। ভিজে শাড়ি শরীরে লেগে আছে, মুখ ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুত, গভীর অথচ ফাঁকা, কিন্তু মুখে মায়ের ছায়া। আমার বুকের ভেতরের ধুকপুকানি বাড়ছে, তবু বললাম। অন্ধকারে বিভ্রম। তিনি মাথা নাড়লেন। হতে পারে, কিন্তু তার পায়ের কাছে মাটিতে জল জমেছিল, কুটির মেঝে শুকনো ছিল, আর তার পায়ের আঙ্গুলে শ্মশানের ছাই লেগেছিল। শঙ্খ ফিসফিস করে বলল, তারপর সে বলল, তুই আমায় ভুলে গেলি? কণ্ঠে অভিমান। আমি বুঝলাম এ মায়া, কিন্তু হৃদয় কি এত সহজে মানে? আমি মন্ত্র উচ্চারণ করতেই তার মুখ বদলে গেল। মায়ের ছায়া মিলিয়ে গিয়ে ভয়ঙ্কর বিকৃতি ফুটে উঠল। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য ঘর আলোকিত হলো। পর মুহূর্তে প্রদীপ নিভে গেল, ঘর অন্ধকার। আমি অনুভব করলাম সে আমার খুব কাছে, আমার নিঃশ্বাসের সঙ্গে তার নিঃশ্বাস মিলে যাচ্ছে। তারপর হঠাৎ সব থেমে গেল, বৃষ্টিও থেমে গেল, বাতাসও থেমে গেল। আমি একা। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। বাইরে আমাদের বাস্তবের বৃষ্টি পড়ছে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, সাধনার সময় দীর্ঘ উপবাস, মানসিক চাপ, এগুলো থেকে ভ্রম হতেই পারে। তারানাথ মৃদু হাসলেন। সম্ভব, কিন্তু ভোরে কুঠি থেকে বেরিয়ে আমি দেখি দরজার সামনে ভেজা পায়ের ছাপ। শ্মশানের দিক থেকে এসে আবার সেদিকেই গেছে। আর আশ্চর্য, আমার কপালে কালো ছাইয়ের দাগ। শঙ্খ কাঁপা কাঁপা গলায় বলল, আহ, তারপর আপনি আর গেলেন না? গেছি, সাধক ভয় পেলে চলে না। কিন্তু সেদিন বুঝেছিলাম সব শক্তি আহ্বান করার মতো নয়। কিছু শক্তি কেবল পরীক্ষা নেয়, তোমার বিশ্বাসের, তোমার অবিশ্বাসের। আমি আরেকটু জোর দিয়ে বললাম। আপনি নিজেও তো নিশ্চিত নন সব সত্যি ছিল নাকি মনের খেলা। তারানাথ তান্ত্রিক আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। আমি নিশ্চিত নই, তুমিও নিশ্চিত নও। এই অনিশ্চয়তার মধ্যেই ওদের বাস। ঠিক তখনই দরজার নিচ দিয়ে জল গড়িয়ে এলো। বৃষ্টি আরো বেড়েছে, কিন্তু জলটা সরু রেখা হয়ে ঘরের ভেতরে গিয়ে এলো, যেন কারো পায়ের ছাপ। আমি উঠে দাঁড়ালাম। এইটা বৃষ্টির জল। শঙ্খচূড়। তারানাথ তান্ত্রিক প্রদীপের আলো বাড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ, বৃষ্টির জলই তো, কিন্তু দেখো ছাপগুলো দুটো। আমি তাকালাম। সত্যি, ভেজা মেঝেতে দুটো পাশাপাশি দাগ। আমাদের কেউই সেই দিকে হাঁটেনি। আমি মুখে কিছু বললাম না, কিন্তু নিজেকে বোঝালাম এটা কাকতালীয়। বৃষ্টি কমে এলে আমরা বিদায় নিলাম। রাস্তায় বেরিয়ে আমি বললাম, সবই পরিবেশের খেলা, ভয় পেলে মন নিজেই চিহ্ন তৈরি করে। শঙ্খ কিছু বলল না। বাড়ি ফিরে ভেজা জুতো খুলতে গিয়ে হঠাৎ থমকে গেলাম। আমার পায়ের পাতায় কাদা, কাদার সঙ্গে মিশে আছে কালচে ছাইয়ের মতন কিছু। আমি তো তারানাথের ঘর ছাড়া কোথাও হাঁটিনি। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আমার জানলার ধারে কেউ যেন খুব আস্তে ফিসফিস করে বলল, বিশ্বাস করো না। এই ছিল আমাদের আজকের গল্প। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।